powered by Asian Paints. প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নির্মাণ রসায়ন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই এশিয়ান পেইন্টস। স্থাপত্য ও নির্মাণ বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান। আজকের পর্বে আমরা কথা বলবো মডার্ন এবং কন্টেম্পোরারি অ্যাপার্টমেন্ট বিল্ডিং নিয়ে। একই আকৃতির দুটো জমিতে ডিজাইন করা দুটো বিল্ডিংয়ের ভিন্নতা ঠিক কোন কোন কারণে ঘটেছে সেই বিষয়টি তুলে ধরা হবে আজকের অনুষ্ঠানে। আমাদের আজকের অতিথি স্থপতি সাদবিন সাদিয়ানা, যিনি ম্যাভেরিকাই আর্কিটেক্টসের আর্কিটেক্ট পার্টনার এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সিনিয়র লেকচারার হিসেবে শিক্ষকতা করছেন। আপু, স্বাগত আপনাকে। থ্যাংক ইউ তৌসিফ অ্যান্ড এটিএন নিউজকে আমাকে এই নির্মাণ রসায়ন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। প্রথমে আমরা কি নিয়ে কথা বলবো আপু? একই আকৃতির দুটো প্রজেক্টে কিভাবে কি কারণে ভিন্নতা আসতে পারে, কি জিনিসকে আমরা প্রায়োরিটি দিয়ে থাকি, সেই জিনিসটা নিয়ে আমি প্রথমে একটা প্রজেক্ট শুরু করতে চাচ্ছি। যে বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়াতে এখন যেহেতু উচ্চ মধ্যবিত্ত থেকে উচ্চবিত্তদের জন্য এবং মধ্যবিত্তদের জন্য বিভিন্ন ধরনের প্রজেক্ট হয়ে থাকছে, সো সেখানে একটা 6 কাঠা এরিয়ায় একটা সাইটে দুই ধরনের রিকোয়ারমেন্ট আসলে কী ধরনের ভিন্নতা আসতে পারে এবং কোন জিনিসটাকে প্রায়োরিটি আমরা দিচ্ছি। প্রথমত, একটা 6 কাঠা যদি একটা প্লট আমরা ধরি এবং সিঙ্গেল ইউনিট, সেখানে 6 কাঠা প্রজেক্টে প্রথমেই রাজুক এবং ড্যাপের ক্যালকুলেশন অনুযায়ী এফএআর যেটাকে আমরা বলি, সেখানে কী ধরনের কী সাইজের অ্যাপার্টমেন্ট পেতে পারি বা কী ধরনের সাইজের অ্যাপার্টমেন্টের ডিমান্ডটা বেশি থাকে। তো সেখানে হয়তো 2200 থেকে 2500 স্কোয়ার ফিটের ফ্ল্যাটের ডিমান্ড থাকে সিঙ্গেল ইউনিট অ্যাপার্টমেন্টের। সো এখন কার জন্য কাজ করছি, এটা কি ডেভেলপার না পার্সোনাল ক্লায়েন্ট, কতজন ইউজারের জন্য কাজ করছি, সেটাকে আমাদের মাথায় প্রায়োরিটি দিতে হয় ফার্স্টে। তারপরে আসছে সাইট কনটেক্সটটা। সাইট কনটেক্সটে সেটা কি একটা কর্নার প্লট, একটা বড় রাস্তার পাশের প্লট, নাকি ছোট রাস্তার পাশের প্লট, এটার ওরিয়েন্টেশনটা কীরকম, নর্থ সাউথের প্রেক্ষিতে ওরিয়েন্টেশনটা কীরকম, সাউথ ফেসিং নাকি নর্থ ফেসিং একটা বিল্ডিং, বড় একটা সাইট কি, বড় একটা লেন্থ কি আমরা ওপেন পাচ্ছি নাকি ছোট একটা লেন্থ ওপেনের দিকে পাচ্ছি, এই সব বিষয়কে মাথায় রেখেই আমাদের প্রথমে ডিজাইনটা স্টার্ট করতে হয়। সো এই প্রজেক্টটাতে যখন আমি ডিজাইনটা স্টার্ট করলাম, তখন যেটা হলো যে প্রজেক্টটা নর্থ ফেসিং, এই সাইডটা সম্মুখ দিকটা হচ্ছে নর্থ। সো স্বভাবতই সাউথটাকে আমরা বাতাসের জন্য প্রায়োরিটি দিই, কিন্তু এখানে ওয়েস্টে এবং সাউথে দুটো বিল্ডিং থাকায় এটা পিছনের দিক পড়ে গেছে এবং এটা হচ্ছে একটা কর্নার প্লট। আমাদের এই সাইডেও রাস্তা আছে নর্থে এবং এর ইস্টেও রাস্তা আছে, এবং ইস্টে একটা বড় রাস্তা আছে, প্রায় 60 ফিটের উপরে একটা রাস্তা আছে এবং এই এরিয়াটা ভালোভাবে মানে ডেভেলপড হচ্ছে এবং বড় বড় ডেভেলপাররা এই এরিয়াতে হয়তো কাজ করছেন। আমাদের ইস্টে যে রাস্তাটা বড় রাস্তা, সেটা একটা যেমন প্রায়োরিটি পাচ্ছে, আমাদের নর্থের রাস্তাটাও প্রায়োরিটি পাচ্ছে। সো এই সিঙ্গেল ইউনিট অ্যাপার্টমেন্টে কোন জায়গাগুলোকে আমরা তাহলে কোন দিকে প্রায়োরিটাইজ করব। সো সেইখান থেকে এবং ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী, যেহেতু এখানে অনেক ধরনের ইউজার থাকবে, একজন ডেভেলপার বিভিন্ন ওনারের কাছে যাবে, অনেক ধরনের যাবে, তো জেনারেলি কোন ধরনের একটা লেআউট করলে সবার জন্য এভারেজে এটা অ্যাকসেপ্টেবল হবে। সো স্বভাবতই একটা কর্নার থেকে যদি আমরা স্টার্ট করি, সবচেয়ে আনওয়ান্টেড কর্নারটা থেকে, সেখানে আমাদের যদি লিফট অ্যান্ড লবিটাকে প্লেস করা হয়, ফাংশনাল অর্গানাইজেশন বা প্রায়োরিটাইজ করে আমরা বেডরুমগুলোকে ইস্টে বা কর্নারে যদি প্লেস করি এবং সেখানে যদি আমরা প্রায়োরিটাইজ করি যে প্রত্যেকটা বেডরুম যেন নর্থ ইস্ট বা সাউথ ইস্ট কর্নারগুলো ওপেন পায় এবং আলো বাতাস সব দিক থেকে যেন মানে ভালোভাবে একটা হেলদি এনভায়রনমেন্ট পায়, সেটাকে প্রায়োরিটাইজ করে আমাদের এই লেআউটটা আসছে। যেখানে হয়তো প্রথমেই আমরা যদি চিন্তা করি যে পাবলিক প্লেস, আমরা একটা লিফট লবি থেকে ঢোকার পরই একটা ওপেন যেটা নর্থের দিকে রাস্তার দিকে ওপেন হয়ে যাচ্ছে, ডাইনিং স্পেসটাও আইডেন্টিফাইড ওয়েতেই সবগুলো স্পেস আছে এবং ফ্যামিলি লিভিং, ডাইনিং এবং এই লিভিং স্পেসটা, এই পাবলিক প্লেসটা কিন্তু সুন্দর নর্থ সাইডটা পাচ্ছে এবং একটা আনইন্টারাপ্টেড একটা ওপেন স্পেস পাচ্ছে। তারপরে আসছে যে প্রাইভেট স্পেসগুলো কি হচ্ছে। যদি প্রাইভেট স্পেসগুলোকে আমরা আইডেন্টিফাই করি, তাহলে ইস্টে রুমগুলো আসছে, এখানে একটা রুম, এখানে একটা রুম, 3টা রুম আসছে ইস্টে, যেটা বড় রাস্তার দিকে। এবং যেহেতু আমাদের কর্মব্যস্ত জীবনে সবাই এখন সন্ধ্যার পর হয়তো বাসায় এসে
সবচেয়ে বেশি সময়টা হয়তো প্রাইভেট স্পেসটাতেই অকুপাইড থাকে এবং সেখান থেকে যেন সকালেও যেন তারা একটা হেলদি এনভায়রনমেন্ট পায়, বাসায় আসার পরও হেলদি এনভায়রনমেন্ট পায়, সেটাকেই প্রায়োরিটাইজ করা হয়েছে। পাবলিক প্লেসের পরেই আমরা চিন্তা করছি যে প্রাইভেট স্পেসগুলো কোথায় আসতে পারে। তো সেমি পাবলিক একটা স্পেস থেকেই এই প্রাইভেট স্পেসগুলোকে যদি আমরা প্লেস করি, তাহলে এটা আমরা যেহেতু প্রথমেই বলেছি যে কর্মব্যস্ত জীবনে মানুষে ক্লান্ত হয়ে এসে বাসায় যে টাইমটা বেশি প্রাইভেট স্পেসেই হয়তো বেশি সময়টা ইউজ করছে, তো সেখানে তারা যেন একটা হেলদি এনভায়রনমেন্ট পায় এবং বড় রাস্তার দিকে এক্সপোজারটা পাচ্ছে। হ্যাঁ, সেই জন্য আমাদের ইস্টে, নর্থ ইস্ট এবং সাউথ ইস্টে এই বেডরুমসগুলোকে আমরা প্লেস করলাম। তারপরে যেটা আসলো যে কেন এই বিভিন্নভাবে মানে বিভিন্ন এজেসগুলো ক্রিয়েট হলো। একটা বিল্ডিং যদি আমরা নর্মালি এইভাবে একটা দেখাই যে একটা 6 কাঠা একটা প্রজেক্ট, একটা রেক্ট্যাঙ্গেল এরকম সাইটে যদি আমরা 2500 স্কোয়ার ফিটের একটা আউটলাইন নিয়ে কাজ করতে চাই, সেটা কিন্তু চাইলে আমরা এরকম স্ট্রেইট একটা রেক্ট্যাঙ্গেল নিয়েও বক্স নিয়েও আমরা কাজ করতে পারি। তাতে কি হবে যে প্রত্যেকটা স্পেস পাশাপাশি হয়তো প্লেসমেন্ট হবে এবং সব নর্থ সাউথ ভেন্টিলেশন বা এক্সপোজার, লাইট অ্যান্ড মানে ভিউয়ের যে এক্সপোজারটা সেটা হয়তো পাচ্ছে না। সো আমরা তখন ডিজাইন করার সময় যেটা চিন্তা করলাম যে সেটাকে কিভাবে ব্রেক করা যায়, ব্রেক করে কিভাবে এই ব্রেকগুলো এনে একটা প্রজেক্টে বিভিন্নভাবে এক্সপোজারগুলোকে বাড়ানো যায়। যেহেতু এটা একটা কর্নার প্লট, আমি প্রথমেই বলেছিলাম যে এটা একটা কর্নার প্লট বিল্ডিং, সো এই এক্সপোজারটাকে কিভাবে প্রত্যেকটা রুমের থেকে মানে বেশি করে দেওয়া যায় এবং নর্থ সাউথ ভেন্টিলেশনগুলোকে যেহেতু আমাকে দুদিকে উইন্ডো দিতে হবে, ক্রস ভেন্টিলেশন করতে হলে আমাদেরকে দুদিকে উইন্ডো দিতে হবে, সো এভাবে করে প্লেস করা যায়। আবার অ্যাট দ্য সেম টাইম যদি আমরা চিন্তা করি ক্রস ভেন্টিলেশন দিলাম বা এক্সপোজারটা দিলাম, সেটা না, আমাদেরকে এটাও চিন্তা করতে হবে যে হিট গেইনটা যেন কম হয়। এখনকার উচ্চ মধ্যবিত্ত বা উচ্চবিত্তদের মধ্যে লাইফস্টাইলে যদি আমরা চিন্তা করি যে তারা এয়ার কন্ডিশন রুমে হয়তো থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, কিন্তু এয়ার কন্ডিশনটাকে আমরা ইগনোর করতে পারি না। এয়ার কন্ডিশন রুমটাকে আমাদেরকে ইকোনমিক্যালি সাস্টেনেবল কিভাবে করা যায় সেটাকে নিয়েও চিন্তা করতে হবে। সেটাও আমাদের আর্কিটেক্ট হিসাবে দায়িত্ব যে এনার্জি কনজাম্পশনটা যেন কম হয়। তো এবং ফ্রেশ এয়ার, যখন এয়ার কন্ডিশনটা চলছে না তখন যেন রুমটাতে ফ্রেশ এয়ারের ইনটেকটা আমরা ম্যাক্সিমাম করতে পারি, সেটার জন্য আমাদেরকে কাজ করতে হবে। তো সেক্ষেত্রে কি করা যেতে পারে যে আমাদেরকে ইস্ট থেকে যে আলোটা আসছে বা ডাইরেক্ট সানহিটটা আসছে সেটাকে যদি আমি মিনিমাইজ করতে চাই, সেইটাকে প্রায়োরিটাইজ করে বারান্দাগুলো, বারান্দার সাথে কিছু নন অ্যাক্সেসিবল আমাদের কিছু টেরাস, গ্রিন টেরাস, যেটা আমরা এখন মানুষ বাগান করতে চায়, সেটার সাথে সাথে আমাদের কিছু জায়গাও বেড়ে যাচ্ছে যে এটা অ্যাক্সেসিবল না কিন্তু এটা আমার প্রাইভেট স্পেসের আন্ডারে পড়ছে। তো সেই জিনিসগুলো যদি আমরা করি তখন দেখবেন যে এই জায়গাগুলোতে ক্যান্টিলিভার্ড এই যে হ্যাঙ্গিং স্পেসগুলো ক্রিয়েট হচ্ছে, তাতে আমার একটা বড় শেডিং ডিভাইসের মতো কাজ করছে এবং বড় শেডিং ডিভাইসের কারণে এই রুমগুলোতে তখন আমার হিট গেইনটাও কম হচ্ছে। সো ক্রস ভেন্টিলেশন, রিডিউস দ্য হিট গেইন, এই জিনিসগুলোকে মাথায় প্রায়োরিটি রেখেই তখন লেআউটটাকে ডিজাইন করা হয়েছে। আমাদের যে ওপেন স্পেসটা কি ডিভাইড হয়ে গেল সার্ভিস স্পেস বা প্রাইভেট পাবলিক স্পেস দিয়ে, তাতে কি আমার ক্রস ভেন্টিলেশনটা নষ্ট হয়ে যাচ্ছে? তাও কিন্তু না। যদি আমরা এভাবে চিন্তা করি যে এটার যে সার্ভিস স্পেসগুলো, এটা পুরোটাই হচ্ছে একটা সার্ভিস স্পেসের আন্ডারে পড়ছে এবং যেহেতু এটা গেস্ট বেড বা এটা যদি আমরা চিন্তা করি যে অন্য কোনো পারপাসে ইউজ হবে, সো এটাও একটা সার্ভ করছে এই জায়গাটা। এদের প্লেসমেন্ট তাকে এমনভাবে করা হয়েছে যাতে এই মিডল স্পেসটাতেও হিট গেইনটা কম হয়, কিন্তু একই সাথে যেন এই যে নর্থ এবং সাউথের ক্রস ভেন্টিলেশনটা ঠিক থাকে, যেন এখানে এত বড় একটা স্পেসে কখনো এয়ার ট্র্যাপড না হয়ে যায় অথবা এখানে যেন সবসময় এয়ার কন্ডিশনের উপর ডিপেন্ডেন্ট না হতে হয়। সো এই ছিল একটা উচ্চবিত্ত বা উচ্চ মধ্যবিত্তদের জন্য একটা প্রজেক্ট, যেটা এখন আসলে যে ধরনের প্রাইসে চলে গেছে তার হাফে যদি চিন্তা করতে হয় বা আরেকটু ইকোনমি যদি চিন্তা করতে হয় একই সাইজের প্রজেক্টে, তাহলে আমরা কি করতে পারি? তখন আমি যে ইউজার এন্ড থেকে হয়তো রিকোয়ারমেন্টটা ডিফারেন্ট, রিকোয়ারমেন্টটা ডিফারেন্ট। সেরকম একটা প্রজেক্ট আমরা যদি দেখি যে সেম টাইপেরই একটা প্রজেক্ট, কনটেক্সটটা ডিফারেন্ট,
একই 6 কাঠা একটা প্রজেক্ট। সামনের বড় বড় দিকটাতেই আমরা বড় লেনটাতেই রাস্তা পাচ্ছি। এটাও একটা নর্থ ফেসিং প্রজেক্ট। তো সেম কন্ডিশন, কিন্তু এটার আগেরটা ছিল কর্নার প্লট, এখন এটা দুই পাশেই বিল্ডিং আছে, পিছনেও বিল্ডিং আছে, শুধু সামনে একটা বড় রাস্তা পাচ্ছি। 25 ফিটের একটা রাস্তা পাওয়া যাচ্ছে। তার মানে সাইড কনটেক্সটটা কিছুটা ডিফারেন্ট, কিছুটা না, অনেকখানি ডিফারেন্ট। এবং এখানে ইকোনমির উপর চিন্তা করে যেটা বলা হচ্ছিল যে তার মানে অর্ধেক করে ফেলা হচ্ছে প্রজেক্টটা, তার মানে এখানে 2টা ইউনিট হচ্ছে, সিঙ্গেল ইউনিট না হয়ে 2টা ইউনিট। তো 2টা ইউনিট হলে 1300 স্কোয়ার ফিট অথবা 1200 স্কোয়ার ফিটের ইউনিট আছে। আমরা এখন যে ধরনের লাইফস্টাইল লিড করি সবাই, বা যে ধরনের স্পেসগুলোকে এক্সপেক্ট করি, সেখানে বেডরুমসগুলোর সাথে সাথে লিভিং ডাইনিং তো থাকবেই, তার সাথে ফ্যামিলি লিভিং একটা বড় প্রায়োরিটি হয়ে গেছে। যে একটা ফ্যামিলি লিভিং বা একটা ছোট আড্ডা দেওয়ার স্পেস বা একটা এক্সট্রা স্পেস, সেটা ছোট হোক বড় হোক, বা আমার লিভিং রুমটা বা রুমের সাইজগুলো যদি একটু কমিয়ে আমাকে একটা ফ্যামিলি লিভিং স্পেস বা টিভি রেখে যে জায়গাটা মানুষ ইউজ করে হয়তো, সেরকম একটা স্পেস যদি দেওয়া যায়, সেই ফ্যামিলি লিভিং স্পেসটার প্রায়োরিটি বেড়ে গেছে। সো আমাদের এই প্রজেক্টটাতে এরকমই একটা রিকোয়ারমেন্ট ছিল সব ক্লায়েন্টের। সো 1300 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাটে সবগুলোকে অ্যাকোমোডেট করা একটা বড় চ্যালেঞ্জের বিষয় ছিল আমাদের। এবং যেহেতু বললাম যে মানুষের ক্রয় ক্ষমতা হয়তো বড় ফ্ল্যাটে কমে গেছে, কিন্তু মানুষের আকাঙ্ক্ষা তো কমেনি। স্পেসের রিকোয়ারমেন্ট বা যে স্পেসগুলো তারা চাচ্ছেন, যেভাবে ইউজ করতে চাচ্ছেন। সো সেখানেও আমরা যদি প্রথমেই দেখি যে কিভাবে প্লেসমেন্টটা হয়েছে, যে আমরা কি 2টা ফ্ল্যাটই একরকম রেখেছি নাকি মানে 2টা ফ্ল্যাট ভিন্ন করেছি। সেটার প্রথম রিজনটা হচ্ছে যে এখানে যেহেতু G+ এটা 7 ছিল, মানে 14টা ওনার এখানে আসবেন। তো 14টা ওনার যেন 14 মানে অ্যাটলিস্ট 2 ধরনের প্রজেক্ট, 2 ধরনের একটা এক্সপেরিয়েন্সটা পায় এবং সে তার পছন্দ মতো নিতে পারে। এই জন্য প্রজেক্টটা আসলে 2টা ফ্ল্যাটই একরকম করা হয়নি। এবং তার পিছনে আরেকটা কারণ ছিল যে আমরা যেন স্পেস ইউটিলাইজেশনটা সর্বোচ্চ করতে পারি, এবং আলো বাতাস যে ব্যাপারটা আমি প্রথম প্রজেক্টের ক্ষেত্রে বললাম, সেই ব্যাপারগুলোতে যেন আমরা আরও বেশি কিছু স্কোপ রেডি করতে পারি, কিছু অপরচুনিটিস এখানে পাই। সো আমাদের স্বভাবতই সাউথেও যদিও এই কোর্টটা, কিন্তু আমাদের পিছনে সাউথে এবং দুই পাশে যেহেতু বিল্ডিং, সো স্বভাবতই পিছনে এই কোর্টটা আসছে। সেই সাথেই করে 14টা অ্যাপার্টমেন্টের জন্য আমাদের পসিবল হয়নি 14টা গাড়ি, কিন্তু আমরা 12টা গাড়ি দেওয়ার চেষ্টা করেছি। সবাই যেন সামনের দিকটাকে মোর এক্সপোজড পায়, সবগুলো ফ্ল্যাটে সবগুলো ম্যাক্সিমাম স্পেস থেকে যেন আমরা সামনের দিকটাকে পাই। তো আমরা লবি স্পেস থেকে 2টা অ্যাপার্টমেন্টে দুদিকে এন্ট্রি করলাম। তারপরে ফাংশনাল অর্গানাইজেশন অনুযায়ী লিভিং রুম, ডাইনিং, ফ্যামিলি লিভিং, আর এখানেও লিভিং রুম, ডাইনিং, ফ্যামিলি লিভিং পাচ্ছে। কিন্তু এখানে দেখার বিষয় এই তিনটা স্পেসের প্লেসমেন্টটা কিভাবে আমি করেছি, সেটা হচ্ছে ভিউটাকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে অ্যান্ড নর্থ সাউথ ভেন্টিলেশন। যদি আমি বাতাসের কথা চিন্তা করি, 2টা ফ্ল্যাটেই কমন স্পেসগুলো থেকে বাতাসে যেন ক্রস ভেন্টিলেশনটা থাকে, সেটাকে মেইনলি প্রায়োরিটি দেওয়া, যে এই কমন স্পেসগুলো যেন কখনো এয়ার ট্র্যাপড না হয়ে যায়। তারপরে এই প্রত্যেকটা স্পেস থেকে যেন আমি ভিউ পাই। যেমন 3টা করে স্পেস, 2টা ফ্ল্যাটই 3টা করে স্পেস থেকে অ্যাটলিস্ট ফ্রন্ট ভিউটা পাচ্ছে। এবং 2টা ফ্ল্যাটই যেন কমন স্পেস থেকে, এই যে ফ্যামিলি লিভিং, এখানেও ফ্যামিলি লিভিং, কমন স্পেসটা থেকে যেন ওপেন এই সামনের রোডটাকে পায়, সেটাকে আমাদেরকে এখানে প্রায়োরিটি দিতে হয়েছে। এবং সেটাই আমাদের ডিজাইন প্রথম কনসেপ্ট ছিল, যে ম্যাক্সিমাম এক্সপোজার টু দ্য ফ্রন্ট রোড। প্লটের কনটেক্সট অনুযায়ী কোরের পজিশনিংটা করেছেন, বা প্লটটাকে ঠিক মানে ফ্ল্যাটটা কিভাবে ডিভাইডেড হলো সেটা চিন্তা করেছেন। কিন্তু আমরা তো সবসময় দেখি যে এক ধরনের টিপিক্যাল বিল্ডিং ডিজাইন করে সেটা যে কোনো ওরিয়েন্টেশনে বসিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু সেখানে তো আমরা থার্মাল কমফোর্টের কথাই বলি বা ডে লাইট বলি, সেভাবে পাবো না। অবশ্যই প্রথমতই আমি যখন ডিজাইন করি বা আমি যখন শিক্ষকতার সময় আমার স্টুডেন্টদেরকে ডিজাইন শিখাই বা তাদেরকে গাইড করি, প্রথম কথাই হচ্ছে যে একটা প্রজেক্ট যদি আরেকটা সাইটে হুবহু কপি করে দেওয়া যায়, তার মানে সেই প্রজেক্টটা মানে হচ্ছে না বা ইটস এ রং প্রসেস। সো তার মানে একটা প্রজেক্ট একটা সাইটের জন্যই স্পেসিফিক, এবং সেটা ওই সাইটের কনটেক্সট, সাইটের ক্লায়েন্ট বা ইউজারের রিকোয়ারমেন্ট এবং সব কিছু পারিপার্শ্বিক মিলে, সাইটের আকার আকৃতি সব কিছু মিলেই ওই সাইটটার প্রজেক্টটার ডিজাইনটা দাঁড়ায়।
সো আসলে এটাতে আমি অমত পোষণ করি যে আসলে একটা প্রজেক্ট আরেকটা সাইটে হুবহু কপি করে দেওয়াটা এটা এটা না, লজিক্যাল যেরকম না, এটা আসলে অ্যাকসেপ্টেবলও না। অনেক ধন্যবাদ আপু, আপনি আমাদের সময় দিয়েছেন এবং বিশেষ করে এই ধরনের প্রবণতা কিন্তু ঢাকার বাইরে দেখা যায়। সুতরাং নিশ্চয়ই যারা আমাদের এই আলোচনা শুনেছেন তারা এর মাধ্যমে উপকৃত হবেন। অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, এবারে নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর থাকবে এক্সপার্ট টাইম। সে পর্যন্ত সঙ্গে থাকুন। Powered by Asian Paints. প্রিয় দর্শক, বিরতির পর নির্মাণ রসায়ন অনুষ্ঠানে আরও একবার স্বাগত জানাচ্ছি। এবারে থাকছে এক্সপার্ট টাইম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এশিয়ান পেইন্টস এক্সপার্ট টাইমে। আজকে আমাদের সাথে আছেন আর্কিটেক্ট নিয়াজ শরীফ। কেমন আছেন? জি, ভালো আছে। আপনার এই লম্বা 20 বছরের জার্নিটা যদি একটু আমাদেরকে ছোট করে বলতেন। আমি 2005 সালে বুয়েট থেকে স্থাপত্যে গ্রাজুয়েশনের পরে ছোট পরিসরে নিজেই কাজ শুরু করি। তারপরে একটা সময় শিক্ষকতার সাথে যুক্ত হই। দুইটা একইভাবে চলতেছিল। তো একটা সময় যখন কাজে ব্যস্ত হয়ে যায় তখন ভাবলাম যে একটা পেশাকেই বেছে নেওয়া দরকার। তখন আমি স্থাপত্য পেশাকেই বেছে নেই এবং এখন পর্যন্ত এটাতেই আছে। এই যে ডিজাইনগুলো করেন সেখানে দেখা যায় ইন্টেরিয়র একটা পার্ট থাকে, এক্সটেরিয়র একটা পার্ট থাকে। সো এই ডিজাইনের যে কম্বিনেশনটা হয়, ইন্টেরিয়রের সাথে এক্সটেরিয়র মিলটা আপনি কিভাবে করছেন? যদি লাইট অনেক বেশি এখানে অ্যাক্সেস দেই তখন একটু ব্রাইট কালার চিন্তা করি। রং নির্বাচনের ক্ষেত্রে আপনারা আসলে কোন কোন ব্যাপারগুলোকে প্রায়োরিটি দিয়ে থাকেন? রং নির্বাচনের ক্ষেত্রে চিন্তা করতে হয় যে বিল্ডিংয়ের রং লং লাস্টিং হইতে হলে আমাকে এটা প্রথমে ড্যাম্প ফ্রি করতে হবে। তো ড্যাম্প ফ্রি করতে যে আমি কালারের ক্ষেত্রে চিন্তা করি যে ওয়াশেবল কালার, সেটা হইতে পারে রয়্যাল সিল্ক। আবার বিল্ডিংয়ের প্রথম থেকে যদি আমি চিন্তা করি যে ড্যাম্পনেসটা যাতে না হয়, সেই ক্ষেত্রে ব্রিক সারফেস থাকা অবস্থায় প্লাস্টার অ্যাপ্লিকেশন বা টাইলস ফিটিংয়ের আগে যে সিমেন্টিশিয়াস কোটিং এগুলো ইউজ করতে পারি। আবার এটা ইন কেস তারপরে আমরা প্রোটেক্ট করতে পারলাম না বিল্ডিংয়ের এক্সিস্টিং বিল্ডিংয়ে, তখন আমরা কি করি যে হাইড্রোলক কোটিং এগুলাই ইউজ করতে পারি। তার মানে আমাদের আসলে সারফেস এবং প্রিপারেশন বুঝে আসলে ড্যাম্প সলিউশনে যেতে হবে। এটা ডেফিনেটলি করতে হবে, নাইলে আমি বিল্ডিংয়ের ইমপ্রেশনটা কিন্তু অনেক দিন ধরে রাখতে পারবো না। আর এই যে রঙের ক্ষেত্রে বলছিলেন আপনি, যেটা হাই ওয়াশেবিলিটি, রিপেন্টিংও নিশ্চয়ই অনেক বড় একটা ব্যাপার আপনাদের। হ্যাঁ, কারণ আমি চাই না যে আসলে রং করার ব্যাপারটা তো অনেক হ্যাসেল এবং ব্যয়বহুল, তাই না? সো আমি কি চাই যে এই ঝামেলাগুলা অ্যাভয়েড করে আমি যেই রংটা অ্যাপ্লাই করব এইটা যেন একটা লং ইমপ্রেশন আমাকে দেয়। তো সেই ক্ষেত্রে ওই যে বললাম যে রয়্যাল সিল্ক একটা অপশন হইতে পারে। আমরা যদি বলি ছোট্ট একটা স্পেস, সেটাকে কিভাবে আমরা একটু বড় দেখাতে পারি? সেই ফিলটা আনতে হলে আমাকে যেরকম ফার্নিচার, ম্যাটেরিয়াল, রং সবগুলোর ক্ষেত্রেই আসলে কনসিডার করতে হয়। সেই ক্ষেত্রে আমি কালারের ব্রাইটনেসটা চিন্তা করব। আমি পার্সোনালি যেটা করি যে ব্রাইট কালারটা ওয়ালেও ইউজ করি, সিলিংয়েও এমন একটা কালার সিলেক্ট করি যেটা মানে সেম ইমপ্রেশন দিবে, স্পেসটাকে অনেক স্পেশাস ফিল দিবে, কনজেশনটা কম হবে। এই জায়গাটাতে আপনি যেহেতু ইন্টেরিয়রের কাজের কথা বললেন বা ইন্টেরিয়র কাজ করে থাকেন, এই জায়গাগুলোতে আই বিলিভ যে আপনাদের খুব ট্রেন্ডি লুক এবং এখন কি ট্রেন্ড চলছে সেটা জানা খুব জরুরি। সো আপনি কিভাবে এই ব্যাপারে নিজেকে আপডেটেড করছেন? ডেফিনেটলি আপনি যখন আর্কিটেকচার প্র্যাকটিস করবেন আপনাকে মানে সময়ের সাথে সাথে নিজেকে আপডেট করতেই হবে। তো সেই ক্ষেত্রে আপনার টেকনোলজি বলেন, ম্যাটেরিয়াল বলেন, কালার বলেন, এই ব্যাপারে আপ টু ডেট থাকতে হবে। সাপোজ এইগুলোর জন্য আপনি কোত্থেকে পাইতে পারেন, যেমন আপনি ইলেকট্রনিক মিডিয়া বলেন, সোশ্যাল মিডিয়া বলেন, এবং বিভিন্ন যে কালার রিলেটেড ইভেন্টগুলো হয় সেগুলোকে পার্টিসিপেট করে আপনি পাইতে পারেন। যেরকম ভেরি রিসেন্টলি এশিয়ান পেইন্টের দিল্লিতে একটা ইভেন্টে আমরা পার্টিসিপেট করেছিলাম, যেটা ইন্ডিয়ান ডিজাইন উইক এবং কালার নেক্সট যে একটা ইনোভেশন ছিল এশিয়ান পেইন্টে। সেখানে আমরা দেখেছি যে একটা কালারকে কীভাবে নেচার থেকে এক্সট্রাক্ট করে এটাকে বিল্ডিংয়ের কালারে ট্রান্সফর্ম করা হয়। যেরকম ওরা একটা কালার ইনোভেট করলো যেটা হচ্ছে টেরা, সেটাকে হচ্ছে আমি নেচারকে একদম যখন বিল্ডিংয়ে নিয়ে চলে আসলাম তখন হইলো কি আমি বিল্ডিংয়ে একটা ন্যাচারাল ফিল পাচ্ছি, তাই না? তো এই ধরনের ব্যাপারগুলা ওই যে বললাম যে একটা ইভেন্ট, সেমিনার বা কনফারেন্স, সেখান থেকেও তাদের যে ইনোভেশনগুলো তারা প্রেজেন্ট করে সেখান থেকেও আমরা অ্যাকনলেজড হইতে পারি। ট্রেন্ডের সাথে আপনার খাপ খাইয়ে চলা, যে কালার সিলেকশনের ক্ষেত্রে যে এখন কোনটা ট্রেন্ড, কোনটা নিউ রিসার্চ অ্যান্ড ইনোভেশনস, এই ব্যাপারগুলায় যেরকম নতুন যে একটা ইনোভেশনস আমরা দেখলাম রয়্যাল
প্লে ক্যাটাগরিতে নতুন একটা কালার প্যাটার্ন, রেট্রোফিশন, এইটা ভেরি ইমপ্রেসিভ ছিল। আমরা নতুন ট্রেন্ডের হিসাবে এটা দেখতে পেয়েছি। ধন্যবাদ আপনাকে আপনার এই ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদেরকেও। দর্শক, আজকে আমরা ইন ডিটেল ডিসকাশন করলাম আর্কিটেক্ট নিয়াজ শরীফের সাথে, যেখান থেকে অ্যাকচুয়ালি আমরা ইন ডিটেলে জানতে পারলাম ট্রেন্ডি লুকের জন্য আসলে আমরা কোন ধরনের রিসার্চকে ফলো করতে পারি, এবং আমরা যদি আরও বলি ম্যাট ফিনিশ বা বিল্ডিংয়ের ডিজাইনের ক্ষেত্রে কোন কোন ব্যাপারকে আমাদের প্রায়োরিটি দেওয়া উচিত। আশা রাখছি এই ডিসকাশন আপনাদের ডিসিশন মেকিংয়ে হেল্প করবে। এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনার যদি কোনো প্রশ্ন, মতামত বা পরামর্শ থেকে থাকে জানাতে পারেন ইমেলের মাধ্যমে। পাশাপাশি আপনার নিজের কোনো প্রকল্পের জন্য যদি স্থপতি বা প্রকৌশলীর পরামর্শ প্রয়োজন হয় সেটিও ইমেলের মাধ্যমে লিখতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এটি নিউজের সঙ্গেই থাকুন। শুভরাত্রি। Powered by Asian Paints.